অনেক অপেক্ষার পর ইনসাফ সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছে মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর এবং চঞ্চল চৌধুরী। এই ঈদে মুক্তি পাওয়া ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা এটি। সিনেমাটা এখনো হলেই চলছে, এর জন্য ইনসাফের জ্বরে গা ভাসাতে হলে তোমাকে প্রেক্ষাগৃহে যেতেই হবে। আর যেহেতু কোনো রকম অনলাইন কোনো প্ল্যাটফর্মে আসেনি, এর জন্য ট্রেইলার দিয়েই আমাকে এক্সপ্লেনটি করতে হচ্ছে। এর জন্য কথার সাথে সবসময় সিনের মিল নাও থাকতে পারে। এই ব্যাপারটা তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কোনো স্পয়লার না দেওয়ার একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমাটা শুরু হয় একের পর এক হত্যার মধ্য দিয়ে। সবাই বলাবলি করতে থাকে এভাবে হত্যা তো ইউসুফ করেছিল একসময়। টিভি মিডিয়া প্রচার হতে থাকে যে তাহলে কি ইউসুফ ফিরে এসে আবার এইসব কাজকর্ম করছে। পুলিশ এক গ্যাংস্টারের জবানবন্দি নেয় ইউসুফ সম্পর্কে। তখন সেই গ্যাংস্টার জানায় ইউসুফ কোনো সাধারণ কেউ নয়, পুরো ঢাকা শহর ওনারই দখলে ছিল। সে মানুষকে মেরে দুধ দিয়ে গোসল করত, আর সে নিজেই পাপের এক সাম্রাজ্য গড়ে তুলেছিল। যেটা রাজা ছিল সে নিজেই। কিন্তু ইউসুফ তো মারা গিয়েছে, তার বডিটা আমি নিজেই দেখেছি। ঠিক তখনই পুলিশের আইজিপিকে আরেক পুলিশ অফিসার জানায় যে আমি নিজেই ইউসুফের বডিটা শনাক্ত করেছিলাম, আমি শিওর যে সে মারা গিয়েছে। আমার যতদূর মনে হয় এখন তার নাম ভাঙিয়ে অন্যরা এসব করে বেড়াচ্ছে। তারপর পরে সিনটি শিফট হয়, আরেক পুলিশ অফিসার জাহানকে দেখানো হয়। সে ছদ্মবেশে এক গ্যাংয়ের কাছে আসে, তারপর তাদের সাথে মিশে গিয়ে বলে যে ইউসুফ কোথায়। তখন ওরা জানায় যে ইউসুফ তো বেঁচে নেই, তাকে তো অনেক আগেই সুশীল শাইনের লোকেরা মেরেছিল সিলেট যাওয়ার পথে ট্রেনের মধ্যে। তারপর পরই কাহিনীটা আবারও শিফট হয়, দেখানো হয় সুশীল শাইনকে। সুশীল শাইন এখন ঢাকা শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার। একটা ঘটনার কারণে সে তার নিজের গুরুকেই মেরে ফেলে। গুরুকে মারার পর শাইন তার লোকজনদের জিজ্ঞেস করে, কি রে ইউসুফ নাকি ফিরে এসে একের পর এক খুন করছে। তখন যে ইউসুফকে গুলি করেছিল সে জানায় এটা সত্য ঘটনা নয়, ইউসুফ তার বাবার কবর জিয়ারত করার জন্য ট্রেনে করে সিলেট যাচ্ছিল, আর সেখানেই আমি ওর মাথায় গুলি করে ওকে মেরে ফেলি। তার বাঁচার কোনো রকম কোনো চান্সই নেই। অন্যদিকে দেখা যায় জাহান চলে আসে আইজিবির কাছে এবং বলতে থাকে হয়তোবা ইউসুফ এইসব হত্যাগুলো করছে, যেভাবেই হোক আমি ওকে খুঁজে বের করেই ছাড়বো। তারপর পরই জাহান ধরে নিয়ে আসে দুজন লোককে যারা বর্তমানে হওয়া হত্যাগুলোর সাথে জড়িত। ধরে নিয়ে এসে ওদের প্রচুর মারধর করতে থাকে জাহান, কিন্তু তারা জানায় আমরা ইউসুফকে চিনি না, আমরা আমাদের নিজের সাম্রাজ্য গড়ে তোলার জন্য এসব করে আসছিলাম। জাহান যখন ওদেরকে মারধর করছিল তখনই সেখানে চলে আসে আরেক পুলিশ অফিসার এবং জানায় সিলেটে নাকি ইউসুফের চেয়ারের সাথে মিল আছে, এমন 3 জনের খোঁজ মিলেছে। এটা সম্পর্কে কি তুমি কিছু জানো? এই ব্যাপারটা শুনে অবাক হয়ে যায় জাহান, আর তারপর পরই সে সোজা চলে আসে আইজিবির কাছে আর তাকে অনেক করে রিকোয়েস্ট করতে থাকে যে তাকে যেন সিলেট পোস্টিং দেওয়া হয়। কারণ তার মন বারবার বলছে যে ইউসুফ হয়তো সিলেটেই গা ঢাকা দিয়ে আছে, কারণ শেষবার ইউসুফ সিলেটেই যাচ্ছিল। ওর মুখে এমন কথা শুনে আইজিবিও ট্রান্সফারটা করে দেয়। অন্যদিকে দেখা যায় সুশীল শাইনও জেনে যে সিলেটে নাকি ইউসুফের মতো দেখতে 3 জনের খোঁজ পাওয়া গেছে। তখন সে সোজা চলে আসে আইজিবির সাথে দেখা করতে এবং বলে ইউসুফকে ধরতে লেডি পুলিশ পাঠালে কি হবে? ইউসুফ তো অনেক ভয়ঙ্কর একজন সন্ত্রাসী, তো তাকে একটা মেয়ে কিভাবে ধরতে পারে? কিন্তু আইজিবি জানায় আপনি ওর সম্পর্কে জানেন না, যদি জানতেন তাহলে এমন কথা বলতেন না। আমি জানিও ঠিক পারবে, আর ওর অতীতের একটা কষ্টের স্মৃতিও আছে। তাছাড়া আমার মনে হচ্ছে না যে ইউসুফ বেঁচে আছে, কারণ ইউসুফকে তো আপনিই মেরেছিলেন। এদিকে দেখা যায় জাহান চলে এসেছে সিলেটে এবং ইউসুফের মতো দেখতে একজনকে ধরে নিয়ে চলে আসে। এর নাম লাবু, সে একটা স্কুলের টিচার, তাই সবাই তাকে লাবু মাস্টার বলেই ডাকত। লাবু মাস্টার শিক্ষকতার পাশাপাশি আর্টও করত, কারণ সে চারুকলা থেকে পড়াশোনা শেষ করেছিল। জাহান তাকে ধরে এনে বলে যে তুমিই ইউসুফ তাই না, এটা স্বীকার করে নাও। কিন্তু লাবু মাস্টার জানায় যে না আমি ইউসুফ নই, আমি কেন ইউসুফ হতে যাব, আমি তো লাবু মাস্টার। জাহান এবার জিজ্ঞেস করে সিলেট কবে এসেছেন আপনি? তখন লাবু জানায় আমাদের বাড়ি বরিশাল, লঞ্চ দুর্ঘটনা আমার পরিবারের সবাই মারা যায়, এই জন্য আমি আর ওখানে থাকি না, চলে এসেছি সিলেটে। এইসব বলার পরও জাহান ওকে বারবার বলতে থাকে যে তুমি স্বীকার করো যে তুমি ইউসুফ, কারণ তোমার চেহারার সাথে ইউসুফের চেহারার 100 ভাগ মিল রয়েছে। কিন্তু লাবু মাস্টার বারবার একই কথাই বলতে থাকে যে আমি ইউসুফ নই। এই ব্যাপারগুলোতে জাহান অনেক রেগেছে এবং মারধর করতে শুরু করে দেয় লাবু মাস্টারকে, আর বারবার একই প্রশ্ন করতে থাকে যে স্বীকার কর তুই ইউসুফ। কিন্তু তারপরও কাজ তেমন একটা হয় না। লাবু মাস্টারকে ধরে নিয়ে আসা এলাকার লোকজন সহ স্কুলের বাচ্চারা আন্দোলন করে। তারপর পরে জাহান এক ফুলের দোকানদার চাচাকে তুলে নিয়ে আসে। এই চাচা একসময় ইউসুফের সাথে কাজ করত, বলতে গেলে ইউসুফের ডান হাত ছিল ওই চাচা। তখন চাচা এসে বলে এ ইউসুফ নয়, কোথায় ছিল ইউসুফ আর কোথায় এ? তারপর লাবু মাস্টারের স্কুলের ঠিকানা নিয়ে যাচাই বাছাই করতে থাকে জাহান। অন্যদিকে দেখা যায় লাবু মাস্টারকে বের করে নিয়ে আসার জন্য সবাই আন্দোলন করছিল, আর এটার খবর চলে যায় আইজিবি পর্যন্তও। আর ঠিক এই কারণেই আইজিবি ফোন করে জাহানকে এবং বলে যে তুমি লাবু মাস্টারকে ছেড়ে দাও। এই জন্য অন্য কোনো উপায় না থাকায় জাহান ছেড়ে দিতে বাধ্য হয় লাবু মাস্টারকে।
লাবু মাস্টার থানা থেকে চলে যাওয়ার সময় ওর আর্ট করা একটা ছবি দেয় জাহানকে। তখন জাহান জিজ্ঞেস করে, কাগজ কলম কোথায় পেলে তুমি? তখন লাবু মাস্টার জানায়, আপনাদেরই একজনের থেকে চেয়ে নিয়েছিলাম। তখন সেই ছবিটা দেখে জাহান বলে যে আমি তো কখনো শাড়ি পরি না, আমাকে শাড়ি পরা অবস্থায় তুমি কোথায় দেখেছো যে তুমি আমাকে এই অবস্থায় এঁকেছো? তখন লাবু মাস্টার জানায়, আমি একজন আর্টিস্ট, আমার মনে অনেক কিছুই আসে, আর মনের ড্রয়িং থেকেই সেটা হাত দিয়ে করেছি। আপনাকে কিন্তু শাড়িটা অনেক বেশি সুন্দর লাগবে। এটা বলেই থানা থেকে চলে যায় লাবু মাস্টার। কয়েকদিন পরে লাবুর স্কুলে শাড়ি পরে আসে জাহান। এসে বলে, আমি আপনার স্কুলে শিক্ষকতা নিয়ে যাচাই বাছাই করেছি। আপনি আসলে এতদিন সত্য কথাই বলছিলেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তো আমাকে প্লিজ ক্ষমা করবেন। আপনার সাথে অমন ব্যবহার করাটা আমার কোনোভাবেই উচিত হয়নি। তখন লাবু জানায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তখন জাহান লাবুকে চা কফির অফার করে, কিন্তু লাবু জানায় যে আমি এগুলো খাই না। এগুলোতে জাহান বুঝে যায় যে তাকে ইগনোর করছে লাবু, কারণ সে যে ব্যবহারটা করেছে এটার পরে কেউ তো ভালো ব্যবহার করবে না ওর সাথে। এর জন্য জাহান ওখান থেকে চলে যায়। ওইদিকে সুশীল শাহিন জেনে যায় লাবু মাস্টারের সম্পর্কে। এর জন্য সিলেটে থাকা ওর লোকজনদেরকে বলে যে লাবুর ব্যাপারটা দেখিস তোরা। পরের দিন সকালবেলাতেই শাহিনের গ্যাংয়ের লোকজনেরা চলে আসে লাবু মাস্টারের কাছে। ওরা যখন লাবুকে তুলে নিয়ে যেতে চাইছিল তখন শাড়ি পরে চলে আসে জাহান। তারপর সকল গ্যাং মেম্বারদের সাথে লড়াই করে। এর মধ্যেই শাহিনের কাছে একজন এসে জানায় যে ওইটা আসলে ইউসুফ না, আর এই জন্যই শাহিন তার সিলেক্টেড লোকজনদেরকে বলে যে সেখান থেকে চলে যাওয়ার জন্য। তারপর সেই লোকগুলো জাহানের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। সবাই সেখান থেকে চলে যাওয়ার পরে জাহান আবারও কফির অফার করে লাবুকে। লাবু এবার আর না করতে পারে না। কফি খেতে খেতে জাহান জানায় যে তোমাকে মারতে এরকম অনেকেই আসতে পারে, কারণ তুমি দেখতে হুবহু ইউসুফের মতো। এই জন্য আমি বলছি কি তুমি আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে প্রোটেক্ট করব। লাবু তখন জানায়, আমি জেলখানায় যেতে রাজি আছি, তবু তোমাকে বিয়ে করব না। তোমাকে বিয়ে করে আমি সারা জীবন জেলখানায় বন্দি থাকতে চাই না, তুমি যে পরিমাণ ভয়ঙ্কর। তখন ওরা দুজনেই কিছু মজার মুহূর্ত কাটায়। তার কিছুদিন পরে জাহানের মাও চলে আসে লাবুর কাছে ওর বিয়ের প্রস্তাব নিয়ে। লাবু এবার আর না করতেই পারে না। অবশেষে জাহান এবং লাবুর বিয়েটা হয়েই যায়। ওদের সংসার জীবন খুব সুন্দরভাবেই কাটতে শুরু করে। কিছুদিন পরে লাবু জাহানকে নিয়ে একটা জঙ্গলে চলে আসে। এই ব্যাপারটা নিয়ে জাহানের অবশ্যই একটু অভিযোগ আছে, কারণ হানিমুনে তো সবাই ভালো ভালো জায়গায় যায়, আর লাবু কিনা ওকে নিয়ে এসেছে একটা জঙ্গলে। এই ব্যাপারটা নিয়ে দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথাবার্তা হয়। ঠিক তখনই শাহিনের লোকজন ওদের দুজনকেই আটকে ফেলে। তখন তারা জাহানকে বলে যে সেদিন না হয় তুই পেরেছিলি, কিন্তু আজ তোকে কে বাঁচাবে? তোর জামাইকে দেখে তো ছেলে মানুষ মনে হয় না, ও তো আমাদেরকে একটা ফুলের টোকাও দিতে পারবে না। আজকে সবাই মিলে ওর সামনেই তোর সাথে খারাপ কাজ করবো আমরা। এটা বলেই জাহানকে মাটিতে ফেলে দিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে ওরা। ঠিক তখনই নিজের খোলস থেকে বের হয়ে আসে লাবু মাস্টার। সবাইকে বেধম মার দিতে থাকে লাবু, পুরো কাপড় কাচার মতো কেচে ফেলছিল ওদেরকে। তখন এদের মধ্যে যে প্রধান ছিল সে জিজ্ঞেস করে, তোর আসল পরিচয় কি? একজন স্কুল মাস্টার তো এভাবে মারামারি করতে পারবে না, তুই আসলে কে? তখনই সে লাবু মাস্টারের হাতের পেছনের স্টাইলটা দেখে। এটা দেখেই চমকে ওঠে সেই লোকটা, কারণ ওরকম স্টাইল শুধু একজনই করে, সেটা হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার ইউসুফ। তখন সে ভয়ে ভয়ে বলে ওঠে, ও আচ্ছা, তাহলে আপনি ইউসুফ। এটা শুনে লাবু ওরফে ইউসুফ মেরে দেয় ওকে। এই ব্যাপারগুলো দেখে একদম স্তব্ধ হয়ে যায় জাহান। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর বাসায় এসে জাহান লাবুকে বলে যে আমি জানতাম যে তুমি ইউসুফ, আমার সিক্স সেন্স কখনো ভুল হয় না। তুই আমার বাবাকে মেরেছিস, তো তোকে আমি শেষ করেই ছাড়বো। এইসব কথাবার্তা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে জাহান। সাথে সাথে ইউসুফ জাহানকে ধরে নিয়ে চলে আসে হাসপাতালে। তখন ডাক্তার জানায়, খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন। কিন্তু এই ব্যাপারটাতে জাহান একদমই খুশি হতে পারে না, উল্টো সে বাচ্চাটা ফেলে দিতে চায়। তখন ইউসুফ বলে যে আমি ইউসুফ হয়ে পুলিশের কাছে ধরা দেব, কিন্তু তার আগে একটা কেস তোমাকে রিওপেন করতে হবে। জাহান জিজ্ঞেস করে, কোন কেসটা? ইউসুফ জানায় এসআই ফরিদউদ্দিনের কেসটা। এই ফরিদউদ্দিন আসলে ইউসুফের বাবা। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, দেখানো হয় ইউসুফের ছোটবেলাকে। ছোট ইউসুফ বাবাকে নিয়ে সবসময় হাসি খুশি থাকতো। ওর বাবাই ছিল ওর কাছে সবকিছু, কারণ ওর মা বেঁচে নেই। অনেক বছর পরে ইউসুফ বড় হলে তার বাবা স্বপ্ন পূরণের জন্য বিসিএস এর প্রিপারেশন নিতে থাকে। সেই সময় বাবার কাছে এলাকার কমিশনার আসে একটা কেস তুলে নেওয়ার জন্য। কেসটা ইউসুফের পুলিশ বাবা করেছিল কমিশনারের নামে, কারণ কমিশনার অনেক জায়গায় দুর্নীতি করছিল। এই মামলাটা তুলে নেওয়ার জন্য কমিশনার অনেক টাকা অফার করে ওকে, এমনকি ইউসুফকে বিশেষ ক্যাডারও বানিয়ে দিতে চায়। তবে কোনোভাবেই ইউসুফের বাবা কেসটা তুলতে রাজি হয় না, আর তার বাড়ি থেকে বের হয়ে যেতে বলে কমিশনারকে। পরের দিন ইউসুফের বাবা ফরিদউদ্দিনকে নিয়ে একটা চাল চালে কমিশনার। একটা মেয়েকে দিয়ে মিথ্যা হয়রানি করাতে থাকে ইউসুফের বাবাকে। মেয়েটি এলাকার সবার সামনে বলে, ফরিদউদ্দিন আমার ইজ্জত হরণ করেছে। মেয়েটির মুখে এমন কথা শুনে কমিশনার সবার সামনে অনেক অপমান অপদস্থ করে ফরিদউদ্দিনকে। তারপর সবার সামনে জুতার মালাও গলায় পরিয়ে দেয়। এই ব্যাপারটা অনেকে ভিডিও করে নেয়।
কিছুক্ষণের মধ্যে এই ব্যাপারটা ইউসুফের কানে চলে যায়। সে সাথে সাথেই চলে আসে ওই জায়গায়। এসে দেখতে পায় সবাই মিলিতভাবে জুতার মালা পরিয়ে দিয়েছে ইউসুফের বাবাকে, কিন্তু সে তো তার বাবাকে চিনত, এর জন্য সবাইকে সে নিষেধ করতে থাকে। তারপর বাবার গলা থেকে জুতার মালাটা ফেলে দিয়ে তাকে অনেক করে সান্ত্বনা দিতে থাকে ইউসুফ। বাবাকে শান্ত করার পর ইউসুফ চলে আসে থানায় এবং বলতে থাকে আমার বাবাও একজন পুলিশ, আর সেই পুলিশের গায়ে হাত তুলেছে কমিশনার, আপনি তাকে গ্রেপ্তার করুন। তখন সেই পুলিশ অফিসারটা জানায় যে কমিশনারকে কোনোভাবেই গ্রেপ্তার করা যাবে না, কারণ সে অনেক পাওয়ারফুল একজন মানুষ। এটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় ইউসুফ, কিন্তু পুলিশকে আর কিছুই বলে না। সেখান থেকে চলে আসে সোজা কমিশনারের বাড়িতে। এবার ইউসুফ কমিশনারকে বলে, আপনি যেই হাত দিয়ে আমার বাবার গলায় জুতার মালা পরিয়েছেন সেই হাতটা আমার লাগবে। এভাবে অনেকবার বললেও কমিশনার ওকে পাত্তাই দিচ্ছিল না। ঠিক তখনই কমিশনারের হাতটা ধরে ফেলে ইউসুফ, আর হাতটা ধরেই টানাটানি করতে শুরু করে দেয় ইউসুফ। এত জোরে টানতে থাকে যে এক পর্যায়ে কমিশনারের হাতটাই ছিঁড়ে চলে আসে, আর সেখানে ওই অবস্থাতেই মারা যায় কমিশনার। আর সাথে সাথেই সেখান থেকে পালিয়ে যায় ইউসুফ। ওর ছেলে যেহেতু কমিশনারকে মেরে ফেলেছে, এই জন্য পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করা হয় ওর বাবাকে। অন্যদিকে দেখা যায় ইউসুফকে মারতে এসেছিল কমিশনারের কাছের গ্যাংস্টারগুলো। চোখের পলকে ইউসুফ তাদেরকেও মেরে ফেলে। এভাবে নিজেকে বাঁচাতে গিয়ে একের পর এক গ্যাংদেরকে মারতে থাকে ইউসুফ, আর ধীরে ধীরে সে নিজেই হয়ে ওঠে বড় মাপের একটা গ্যাংস্টার। ওর নিজের আয়ত্তে ছিল পুরো ঢাকা দক্ষিণ। ঠিক ওই সময় ইউসুফের সাথে দেখা করতে এসেছিল সুশীল শাহিন। ওর বাড়ি ছিল নিকেতনে, আর বলতে গেলে ঢাকা উত্তরের কিং সে। পুরো ঢাকা উত্তর ওরই দখলে। সে এসে ইউসুফকে অভিনন্দন জানায়, কারণ ঢাকা দক্ষিণ এখন ইউসুফের দখলে। তারপরে কৌশলে পুরো ঢাকাকেই নিজের করে পেতে চায় শাহিন। বিনিময়ে ইউসুফকে দিতে চায় সবকিছুতে 50 ভাগ। তখন ইউসুফ জানায় যে আমি ঢাকা দক্ষিণের কিং, ঢাকা দক্ষিণ আমারই থাকবে। ইউসুফের কথা কোনোভাবেই মানতে চায় না শাহিন, আর ওকে অনেক বুঝ দিতে থাকে। তবে ইউসুফ ও নাসরবান্দা সেও কোনোভাবেই এটা মেনে নেয় না। তখন একে অপরকে বিভিন্ন রকম থ্রেট দিতে শুরু করে। ইউসুফ আর শাহিনের দ্বন্দ্বটা এখান থেকেই শুরু। একের পর এক ডিল করতে থাকে ইউসুফ। এই ব্যাপারটা দেখে অনেক রাগান্বিত হয়ে যায় শাহিন। তাই এবার খুঁজতে শুরু করে দেয় যে ইউসুফের কোনো দুর্বল দিক আছে কিনা। এতদিনে এসআই ফরিদুদ্দিনের সাসপেনশনটা শেষ হয়ে গেছে, আর সে আবার নতুনভাবে থানায় জয়েন করে। সেখানে আসলে ওকে সবাই অনেক সম্মান জানায়, কারণ তার ছেলে ইউসুফ এখন দেশের সবচাইতে বড় গ্যাংস্টার। বাবাকে এমন সম্মান পেতে দেখে ইউসুফের অনেক ভালো লাগে, কিন্তু বাবা ইউসুফের কর্মকাণ্ড একদমই মেনে নিতে পারে না। এই জন্য ইউসুফ যখন বাবার সাথে দেখা করতে আসে তখন ওর বাবা কোনো কথাই বলে না ইউসুফের সাথে, কারণ সে খুব ভালো করেই জানে যে তার ছেলে আর আগের মতো নেই, এখন অনেক বড় গ্যাংস্টার হয়ে গেছে। আর এই ব্যাপারটা একদমই খুশি নয় বাবা ফরিদুদ্দিন। আর ঠিক এই কারণে ইউসুফকে বাড়ি থেকে বের করে দিতে চায় বাবা। তখন ইউসুফ বাবাকে বলে ওঠে, বাবা তুমি আমাকে একবার ফুলকপির বড়া খাওয়াবে? তোমার হাতের ফুলকপির বড়া অনেক ভালো। আসলে এই বড়াটা বাবা ছোটবেলায় ইউসুফকে অনেক খাওয়াতো। যেহেতু ইউসুফ অনেকদিন পরে বাবার কাছে একটা আবদার করেছে, এটা কোনো মতেই ফেলতে পারে না ফরিদুদ্দিন, আর ফুলকপির ভরা ভেজে নিয়ে চলে আসে। থালাটা ইউসুফের হাতে দিয়েই সে আবার ভেতরে চলে যায়। অনেক আবেগের সাথে পুরো থালায় থাকা সবকিছু চেটেপুটে খেয়েই চলে যায় ইউসুফ। এই ব্যাপারটাতে বাবা বুঝে যায় যে সে যদি এখানে থাকে তাহলে ইউসুফ বারবার ওর সাথে দেখা করতে আসবে। ঠিক এই কারণেই বাবা ট্রান্সফার নিয়ে চলে আসে তামাবিল বর্ডারে। এর মধ্যেই শাহিন ইউসুফের বাড়িতে একটা ধামাকা করায়, আর এই ধামাকাটা ইউসুফের কাছের লোক ওই ফুলের দোকানদারটার একটা পা নষ্ট হয়ে যায়। এই ব্যাপারটা দেখা মাত্র প্রতিশোধের নেশা চেপে যায় ইউসুফের মাথায়। এই জন্য অনেক রাগান্বিত হয়ে ইউসুফ চলে আসে শাহিনের আস্তানায়, আর বিশাল বড় দেখতে একটা মেশিন গান নিয়ে মারতে থাকে ওদের লোকজনকে। একদম পাখির মতো মারতে থাকে ওদেরকে। সেখানে থাকা সবাইকেই মেরে দেয়, শুধু ছেড়ে দেয় শাহিনকে। এটুকু বলেই থামে ইউসুফ। এসব বলার পরে ইউসুফ জাহানকে জানায়, তমাবিল বর্ডারে একটা স্কুলের প্রোগ্রাম চলাকালীন ধামাকায় তোমার বাবা মারা যায়। অনেক খোঁজবাজ নেওয়ার পরে জানা যায় যে ওই ধামাকাগুলো 2 দিন আগে তামাবিল বর্ডার দিয়ে ঢুকেছিল, আর সেই দিন বর্ডারের দায়িত্বে ছিলেন আমার বাবা, মানে এসআই ফরিদুদ্দিন। কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেই দিনটা দেখানো হয় যেদিন ধামাকাগুলো আসছিল বর্ডার হয়ে। সেই দিন ফরিদুদ্দিন ডিউটি করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তখন অন্য পুলিশগুলো জানায় যে স্যার সমস্যা নেই, এগুলো আমরা দেখে নেব। এর জন্য তারা ফরিদুদ্দিনকে বাসায় চলে যেতে বলে। ফরিদুদ্দিনও সবাইকে বিশ্বাস করে চলে যায় বাড়িতে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে সেখানে থাকা পুলিশ অফিসাররা নিজেরাই ধামাকাগুলো আসতে দেয় বর্ডার দিয়ে, কিন্তু সবকিছুর দোষ পরে দেওয়া হয় ফরিদুদ্দিনকে। আর ঠিক এ কারণেই আবারও সাসপেন্ড করা হয় ফরিদুদ্দিনকে, সাথে ওকে এবার জেলেও প্রেরণ করা হয়। আর তখন এমনটা নিউজ করা হয় যে বাবা ধামাকাগুলো বর্ডার দিয়ে ঢুকতে দিয়েছে, যেন তার ছেলে ইউসুফ এগুলো কাজে লাগাতে পারে আর অনেক মানুষ হত্যা করতে পারে। অর্থাৎ স্কুলে যে ধামাকাটা করা হয় সেটার দোষ এসে পড়ে ইউসুফের ঘাড়ে। আর সেখান থেকে জাহান ভেবেই নিয়েছিল যে ওই ধামাকাটা হয়তো বা ইউসুফই করেছে। এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে ইউসুফই তার বাবার হত্যাকারী।
ইউসুফের বাবা যখন জেলে ছিল তখন একদিন ইউসুফ চলে আসে ওর বাবার সাথে দেখা করার জন্য। এসে বাবাকে জিজ্ঞেস করে যে তোমাকে কে ফাঁসিয়েছে বাবা। বাবা বলে কেন, তোকে মেরে ফেলবি তুই? তখন ইউসুফ জানায় না বাবা, তাকে খুঁজে বের করে তোমাকে নির্দোষ প্রমাণিত করব আমি। তখন বাবা জানায় তুই যদি বিশেষ ক্যাডার হয়ে পুলিশ হইতি কেবল তখনই তুই আমাকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করতে পারতি, কিন্তু তুই তো হয়েছিস এখন গ্যাংস্টার, তুই এখন আমাকে কি সাহায্য করবি? এসব বলে সে দূর দূর করে তাড়িয়ে দেয় ইউসুফকে। আর সেদিন রাত্রেবেলাতেই নিজে নিজেই মারা যায় ফরিদউদ্দিন। তার উপরে হয় এত অপমান সে আর কোনোভাবেই সহ্য করে নিতে পারছিল না, আর বাবাকে হারিয়ে ফেলে ইউসুফ। এটুকু বলেই কাহিনীটা শেষ করে ইউসুফ। তখন সে জাহানকে বলে যে একমাত্র তুমিই পারবে আমার বাবাকে নির্দোষ প্রমাণিত করতে, আর যেদিন তুমি আমার বাবাকে নির্দোষ প্রমাণিত করবা ঠিক সেই দিনে আমি পুলিশের কাছে ধরা দিব ইউসুফ হয়ে। তখন জাহান বলে যে ও আচ্ছা, তাহলে তোমার বাবাকে নির্দোষ প্রমাণিত করার জন্য এতদিন আমার সাথে প্রেমের অভিনয় করেছো তুমি, সবকিছুই তোমার প্ল্যানে ছিল? তখন ইউসুফ জানায় যে না, আমি তো লাবু মাস্টার আর আমি তোমাকে খুব ভালোবাসি। তখন জাহান জানায় যে কেসটা কোনো মতেই ওপেন করা যাবে না, কারণ উনি নিজে নিজেই মারা গিয়েছে, আর উনি মারা যাওয়ার আগে একটা নোটও লিখে গিয়েছিল, এর জন্য ওই কেসটা নিয়ে কিছুই করা পসিবল হবে না। তার পরপরই কাহিনীটা শিফট হয়, দেখানো হয় শমশের নামের একজনকে। সে হাসপাতালে এসে একটা শর্টগান হাতে নিয়ে অনেকগুলো মানুষকে মারতে শুরু করে। কিছুক্ষণ পরে জানা যায় যে সে যাদেরকে মারছিল এতক্ষণ তারা হচ্ছে মানব পাচারকারী। আসল সত্য তো এটাই যে শমশের নিজেই একজন ডাক্তার, আর তাকে সবাই 20 টাকার ডাক্তার হিসেবেই চেনে। কিন্তু 20 টাকার ডাক্তার এতটা ভয়ঙ্কর কিভাবে হয়ে উঠলো এটা নিয়ে চিন্তায় পড়ে যায় পাশের একজন নার্স। তো শমশের সবাইকে মেরে হাসপাতাল থেকে একটা দুর্নীতির ফাইল নিয়ে আসে ডাক্তার কায়ুম নামের বড় এক সরকারি কর্মকর্তার কাছে। ফাইলটা ছিল ইউসুফের বাবা ফরিদউদ্দিনের মারা যাওয়ার আগে নোটটা নিয়ে। কায়ুম যখন শমশেরের ভয়ঙ্কর রূপটা দেখে তখন সব কিছু সত্যটা বলে দেয়। আসলে এসআই ফরিদকে হত্যা করা হয়েছিল, আমাকে অনেক ভয় দেখানো হয় এবং অনেকগুলো টাকাও দেওয়া হয়, আর ঠিক এই কারণেই আমি এমনটা বলতে বাধ্য হই যে এসআই ফরিদ নিজে নিজেই মারা গেছে। সাথে আরও যত সত্যগুলো ছিল সবগুলো শমশেরের ভয়ে বলতে থাকে, আর ওর সকল বক্তব্য ভিডিও করে নেয় শমশের এবং সেটা পাঠিয়ে দেয় জাহানের কাছে। সাথে সাথেই সেটা জাহান ইউসুফকে দেখায়। এটা দেখে তো ইউসুফের মাথা অনেক গরম হয়ে যায়। সে এটা পণ করে বসে যে তার বাবাকে যারা মেরে ফেলেছে তাদেরকেও সে খতম করে দেবে, ওদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন জাহানকে জিজ্ঞেস করে যে ভিডিও ফাইলটা তুমি কোথায় পেয়েছো? তখন জাহান জানায় যে ডক্টর শমশের পাঠিয়েছে আমাকে। আসলে ওই যে 20 টাকার ডাক্তার হিসেবে পরিচিত উনি। ওর নামটা শুনে ইউসুফ চিনে ফেলে শমশেরকে। কয়েক বছর আগে ইউসুফ তার বাবার সাথে ডাক্তার শমশেরের কাছে গিয়েছিল। শমশের তখন তার বাবার কাছে দুর্নীতি প্রতিরোধ করার কথা বলেছিল। যেহেতু ইউসুফ শমশেরকে চেনে আর সেই একমাত্র ব্যক্তি যে জানে যে ওর বাবাকে কারা মেরেছে, এর জন্য শমশেরের ঠিকানা চায় জাহানের কাছ থেকে। তখন জাহান জানায় যে সে এখন মোস্ট ওয়ান্টেড একটা আসামি। সাথে আরও জানায় যে ওনাকে আর প্রয়োজন হবে না, আমি কেসটা আবার রিওপেন করতে চলেছি। তারপর পরে ওই ভিডিওটা ব্যবহার করে এসআই ফরিদউদ্দিনের কেসটা আবার রিওপেন করে ফেলে জাহান। এই ব্যাপারটা যখন শাহিন জানতে পারে সে তখন অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সেই মেরেছিল এসআই ফরিদউদ্দিনকে। এজন্য শাহিন ডেকে পাঠায় ডিআইজিকে। এতে বোঝা যায় যে পুলিশের আইজিপি আসলে তার অনেক কাছের লোক। সিলেটে ঘটেছে সবকিছু সেই বলেছিল শাহিনকে। একদিকে জাহান লিগেল ওয়েতে সব কাজগুলো করছিল, আর অন্যদিকে ইউসুফ তার মতো করতে থাকে গ্যাংস্টার স্টাইলে। ইউসুফ তখন লয়ারের থেকে জানতে পারে যে সেদিন ওর বাবার সাথে 4 জন পুলিশ অফিসার ছিল। তারপরই ইউসুফ ধরে আনে ওই 4 জনকে এবং মারতে শুরু করে। অনেক মারধর করার পরে ওরা বলতে বাধ্য হয় আসল সত্যটা। আসলে শাহিন টাকা দিয়ে ওদের সবাইকে কিনে নিয়েছিল, আর সেই মেরেছে ইউসুফের বাবাকে। তারপর কেসটা যখন আদালতে আসে তখন জাজ মৃত ফরিদউদ্দিনকে নির্দোষ বলে ঘোষণা করে দেয়। এতে ইউসুফ খুশি হয়, তবে বাবার কবরের কাছে সে অনেক কান্নাও করতে থাকে। অন্যদিকে দেখা যায় ইউসুফের সম্পর্কে চিন্তা করতে করতে অনেক অসুস্থ হয়ে পড়ে শাহিন। তারপরে চলে আসে সেই লোকটার কাছে যে বলেছিল যে সে ইউসুফকে মাথায় গুলি করে মেরেছে। এসে ওকে একটা দুইটা কথা বলতে বলতে ওকে এক ঝাটকায় মেরে ফেলে শাহিন, কারণ সে যদি ইউসুফকে হেডশট দিয়ে মারে তাহলে ইউসুফ এখন কিভাবে জীবিত আছে। ওকে মারার পরে শাহিন একটা প্ল্যান করে বসে, সে জাহানকে মেরে ফেলতে চায়, আর সাথে ওর পেটে যে ইউসুফের বাচ্চাটা বড় হচ্ছিল ওটাকেও মারার প্ল্যান করে বসে। এভাবেই কেটে যায় অনেক দিন। জাহানের ডেলিভারির সময় প্রায় হয়ে এসেছে, এর জন্য ওকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। আর ঠিক এই কারণে ইউসুফকে সেই হাসপাতালে চলে আসতে বলে। জাহানকে দেখার জন্য ইউসুফ যখন হাসপাতালে আসছিল তখনই ওর পথ আটকায় শাহিন। অন্যদিকে দেখা যায় হাসপাতালেও শাহিনের লোকজন আক্রমণ করে। আবার এই ব্যাপারটা শাহিন ইউসুফকে ভিডিও কলে দেখায়, সাথে বলতে থাকে এদিকে তো তুই মরবি আর ওদিকে তোর বউ এবং তোর অনাগত বাচ্চা। ঠিক ওই সময় দেখা যায় হাসপাতালে চলে আসে 20 টাকার ডাক্তার শমশের। এসেই একটা শটগান দিয়ে সবাইকে মারতে শুরু করে। চোখের পলকেই সেখানে থাকা শাহিনের সকল গুন্ডাদেরকে মেরে ফেলে ডাক্তার, আর জাহানকে বাঁচিয়ে নেয়।
এই ব্যাপারটা যখন ভিডিও কলে ইউসুফ দেখতে পায় তখন শুরু করে দেয় তাণ্ডব লীলা। এক এক করে সবাইকে মারতে থাকে ইউসুফ। এতগুলো গুন্ডা পান্ডা মিলে ইউসুফের কিছুই করতে পারছিল না। সবাইকে মারার পরে এবার শাহিনের পালা। ওকে ধরেই এক ঝাটকায় মেরে দেয়। শাহিনকে মারার পরপরই সেখানে চলে আসে আইজিপি এবং ইউসুফকে স্যারেন্ডার করতে বলে। তখন স্যারেন্ডার করার জন্য হাত উপরে ওঠায় ইউসুফ। ঠিক তখনই সেখানে চলে আসে ডাক্তার শমশের এবং প্রথমে গুলি করে ইউসুফকে, তারপরে গুলি করে আইজিপিকে। সেই সময় জাহানের কোল জুড়ে চলে আসে ফুটফুটে একটা বাচ্চা। এর পরে দেখানো হয় 1 বছর পরের ঘটনা। শমশের দেখা করতে আসে জাহানের সাথে। জাহান তখন জিজ্ঞেস করে, আপনি ইউসুফকে কেন মারলেন? তখন শমশের জানা, আমি ডাক্তার, কোথায় গুলি লাগলে মানুষ মরবে এবং কোথায় গুলি লাগলে বেঁচে থাকবে এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। সাথে এটাও জানি যে কতক্ষণের মধ্যে হাসপাতালে নিয়ে গেলে বেঁচে যাবে। আমি মূলত ইউসুফকে বাঁচানোর জন্য ওকে গুলি করেছিলাম। আমার মতে সবার চোখে মৃত থাকাই ওর জন্য ভালো। তখন শমশের জাহানকে বলে যে এবার আপনি আমাকে দুনিয়ার সামনে উপস্থাপন করবেন, আর ঠিক এই কারণেই আমি এই জায়গাটায় এসেছি। এই পর্যায়ে এসে একজন নতুন গ্যাংস্টারকে আমাদের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া হয়। ওনার নামটা এখনো রিভিল করা হয়নি, ওর জন্য চঞ্চল বলেই আমরা চালিয়ে নিচ্ছি। এই গ্যাংস্টারটা আমাদের কাছে নতুন মনে হলেও ইউসুফের কাছে নয়। ইউসুফের পূর্বশত্রু ছিল চঞ্চল। তখন চঞ্চল ইউসুফের কাছের লোক ফুলওয়ালা ওই চাচাকে মেরে জানান দেয় যে আমি আসছি। আর এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইনসাফ 2 তো আসছে। এখানে ফেস অফটা হবে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীর, সাথে থাকবে শরীফুল রাজ। আমার মনে হচ্ছে এই সিনেমাটা অনেক বড় রকমের একটা সাড়া ফেলবে, আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।